দুরারোগ্য ক্যান্সার জেলা হাসপাতালগুলোয় উন্নত চিকিৎসা না থাকায় অনেকেই ছুটছেন রাজধানীতে, সামর্থ্যবানরা যাচ্ছেন বিদেশে। যাক, শেষ পর্যন্ত ইউনূস সাহেব কিন্তু ছক্কা মারছেন। কিভাবে? এই যে দেখেন ছবিটা। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর। পাশাপাশি দর্শকশ্রোতা, ভারতে যে কঠিন উত্তেজনা চলছে সেই উত্তেজনার ফাঁদে এবার পড়ে গেল শেখ হাসিনাও। দর্শকশ্রোতা, নরেন্দ্র মোদীও শেখ হাসিনাকে দিলেন কঠিন ধোলাই এবং অবশেষে ছাত্র জনতা এটা কি করলেন। দর্শকশ্রোতা, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা জানেন যে 5ই আগস্টে ছাত্র জনতার ইতে পড়ে তারপর তারা এই শেখ হাসিনা ভারতে পালিয়েছিল, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হলো না শেষ পর্যন্ত। দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালে বেড়েই চলেছে দুরারোগ্য ক্যান্সার। জেলা হাসপাতালগুলোয় উন্নত চিকিৎসা না থাকায় অনেকেই ছুটছেন রাজধানীতে, সামর্থ্যবানরা যাচ্ছেন বিদেশে। তবে ব্যয়বহুল হওয়ায় পথে বসেছে বহু পরিবার। সমাজসেবা অধিদপ্তরের দেয়া নামমাত্র অনুদানের জন্য পোড়াতে হয় বহু কাঠখড়। ছোট্ট আরিফা মাত্র 7 বছর বয়সে শরীরে বয়ে বেড়াচ্ছে ব্লাড ক্যান্সার। বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা, কিন্তু রিক্সা চালক বাবার নেই সামর্থ্য। আমার বাচ্চার ব্লাড ক্যান্সার, তো ডাক্তার যখন বলছে 80% ছড়াইছে, আমার কোনো ভর্তিই নেবে না পিজিতে, আমাকে ইন্ডিয়া চলে যেতে বলছিল। 4 দোকান চালাই আর কি, আমার বাচ্চার ব্লাড ক্যান্সার, তো এতে চলতাম। তো হঠাৎ সিটি কর্পোরেশন থেকে আমার দোকানটা উদ্যোগ করে দেয়। বাধ্য হয়ে আমি এখন রিক্সা চালাইতেছি, মানুষের কাছে একটু হাত পাততেছি যে আমার বাচ্চারা ট্রিটমেন্ট চালানো লাগবে। সমাজকর্মী রফিকুল আলমের শরীরে ক্যান্সার কখন বাসা বেঁধেছে টেরি পাননি, কারণ প্রথম পর্যায়ে গ্যাস্ট্রোলিভারের চিকিৎসা দিয়েছিলেন স্থানীয় চিকিৎসকরা। যখন রোগ ধরা পড়ল তখন চলছে ক্যান্সারের সেকেন্ড স্টেজ। এ পর্যন্ত তার চিকিৎসায় খরচ হয়েছে 35 লাখ টাকা। পরিবারের যে এইটা সঞ্চয় বা ওই যে কিছু সোনা থাকে, পৈতৃক কিছু সম্পত্তি, এগুলো সব বিক্রি করে আমাকে এগিয়ে যেতে হয়। সরকারি হাসপাতালে কোনো সেইভাবে চিকিৎসা পাচ্ছে না। ক্যান্সার সারাতে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে বহু পরিবার। চিকিৎসায় সর্বোচ্চ 50,000 টাকা অনুদান দিয়ে থাকে সমাজসেবা অধিদপ্তর। তবে বিশাল অঙ্কের চিকিৎসা খরচের তুলনায় তা যৎসামান্য। সেই অনুদানও পায় না সিংহভাগ। বাংলাদেশে কিন্তু কোনো ক্যান্সার রেজিস্ট্রি নাই। কত ক্যান্সার নতুন করে হইল, কত মারা গেল, কিন্তু এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্যান্সার রেজিস্ট্রি এখন সুন্দর মতো করতে পারি না। আগে যদি মনে করেন আমরা রুগী দেখতাম মনে করেন তো 10টা, এখন দেখতে হয় ধরেন 30টা। প্রতি বছরই আমাদের 10 থেকে 15% ক্যান্সারের আবেদন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ক্যান্সারের চিকিৎসায় মধ্য আর নিম্নবিত্তদের শেষ ভরসাস্থল শের-ই বাংলা মেডিকেল, যাতে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। একমাত্র রেডিওথেরাপি মেশিনটিও অকার্যকর 1 দশক ধরে। তবে সরকারি 200 কোটি টাকার এই প্রকল্পের কারণে এখনো নিরাশ নন সংশ্লিষ্টরা। বলছেন ক্যান্সারের পাশাপাশি কিডনি ও হার্টের চিকিৎসাও হবে বিশেষায়িত এই হাসপাতালে। শের বাংলায় যেভাবে ক্যান্সারের চিকিৎসা দিচ্ছি, আসলে আমরা অনেক পিছায় আছি। পৃথিবী যখন আপনার প্রোটন থেরাপি, হাইড্রোজেন থেরাপি নিয়ে কাজ করছে, তখন কিন্তু আমার কোবাল্ট মেশিন নষ্ট দীর্ঘদিন যাবে। প্রত্যেকটা বিভাগে 150টা করে সিট আছে, সেই হিসাবে মোট 450 সিট থাকবে এখানে। এই নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 2026 জুনের মধ্যে আশা করি এই হসপিটালের নির্মাণ কাজ শেষ হবে। গণপূর্ত বিভাগ দাবি করছে আগামী জুনে শেষ হবে এই প্রকল্পের কর্মযজ্ঞ। অর্থাৎ সরকার আন্তরিক হলে আগামী বছর থেকেই এখানে চিকিৎসা সেবা চালু করা সম্ভব, যদিও এজন্য দরকার জনবল। তাই বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনীয় জনবল নিয়োগে এখনই সরকারকে উদ্যোগী হতে হবে, তাহলেই উপকৃত হবে দক্ষিণাঞ্চলের মানুষ। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর, পাশাপাশি এনসিপির জন্য। বাট আমার কাছে মনে হয় যে এই ইন্টারিমের সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদটা অনেকটা পিসফুল সংবাদ, অথবা ধরেন মেরুদণ্ডটা থাকে না, একটু টান টান সিনাটা রাখা, ওই টাইপের সংবাদ।
আমরা অনেকেই ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি পশ্চিমা বিশ্বগুলো বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে এই ইন্টেরিমের প্রতি তারা অনেকেই সমর্থনটা তুলে নিয়েছেন বা ওইভাবে তিনি আসলে সাপোর্ট পাচ্ছেন না। যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাজ এ নোবেল লরিয়েট তিনি যে ভূমিকা রাখতেন, অথবা তিনি যখন পশ্চিমা রাষ্ট্রগুলোতে যেতেন তো সেখানে আমরা দেখতাম যে সেই দেশগুলোর রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা ওনাকে ইনভাইটেশন করত, বিভিন্ন ধরনের সম্মান দিত। বাট ইন্টারিম এর দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখলাম যুক্তরাজ্যে গেলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তিনি তার সাথে দেখা করলেন না। তারপর ফ্রান্সেও একই ঘটনা, ইতালিতেও আমরা শুনলাম যে প্রধানমন্ত্রী আসার কথা ছিল, আসলো না। তো সকল কিছু মিলিয়ে তার প্রতি যে বিশ্ব নেতাদের সমর্থন সম্ভবত সেটা কমে গেছে। আর এর পাশাপাশি যে বৈদেশিক বিনিয়োগ আমরা দেখলাম যে ইন্টারিমের মধ্যে ওই লেভেলের যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সহ সারা পৃথিবী থেকে মাছির মতন ঝাঁকে ঝাঁকে বিনিয়োগকারী আসবে, দেশের অর্থনীতি বদলাই যাবে, এই যে আমাদের পারসেপশন ছিল সেইখানে আমরা ভাটা দেখলাম। এর মাঝখানে এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ তো অদৃশ্যভাবে আছে। তো বিএনপি এই মুহূর্তে কিছুটা খুশ থাকলেও বাকিরা যথেষ্ট নাখুশ। আর যখন বুঝতে পারে যে পশ্চিমা কানেক্টিভিটিটা সরে গেছে সো আরো শক্ত হবে। কিন্তু এর মাঝখানে এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য আশীর্বাদ হয়েছে যেটা এই যে জাতিসংঘে তিনি এই মুহূর্তে সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছেন, সেইখানে বিশ্ব নেতাদের সাথে ওনার একটা বৈঠকের সুযোগ হয়েছে। কারণ পৃথিবীর নামি দামি রাষ্ট্রগুলো প্লাস পশ্চিমা রাষ্ট্রগুলো তারা কিন্তু সবাই এই অধিবেশনে যোগ দিতে আসছেন। তো এর ফলে হলো কি সেখানে তিনি অনেকের সাথেই দেখা সাক্ষাৎ করলেন। আর এর ফাঁকে বিশ্ব নেতাদের সাথে এই বৈঠকটাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি যেটা পাইলেন সেটা হচ্ছে ম্যান্ডেট বা সমর্থন। দর্শক, ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাতে নিউ ইয়র্কে তার হোটেল স্যুটে একত্রিত হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা। এখন আমি জানি না যে জাতিসংঘের প্রোগ্রামের মধ্যে কি এটা এরকম ছিল যে ডক্টর ইউনূসকে সমর্থন জানাইতে বিশ্ব নেতারা একত্রিত হবেন। এখন হইছেন, আমরা গণমাধ্যমে দেখছি। এই সময় তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন। অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামি গঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সহসভাপতি ভাইরা ভি কে ফ্রেইবার্গার, তারপর আছেন ওনার নেতৃত্বে একটা প্রতিনিধি দল আপনার ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎকার করেন। আর উচ্চ পর্যায়ের এই দলে কারা কারা ছিলেন একটু দেখি। স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট, ইউরোপ ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট, বেলজিয়ামের সাবেক, চার্লস মিশেল গ্রিসের সাবেক, মানে আমি যতগুলো নাম দেখলাম সাবেকদের মেলা, মানে রানিংদের না আর কি। তো এই সমর্থন আসলে কতটুকু কাজে দেবে, কারণ হচ্ছে কি আপনার থাকে না যতক্ষণ চেয়ারে ততক্ষণ কেয়ারে। তো যেই কোনো দেশেই হোক যে চেয়ারে থাকে, ধরেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক, এখন কি তার কোনো বেইল আছে? বেইল নেই ভাই, নিজেই দৌড়ের উপর রাখছে ট্রাম্প। বাট এই সমর্থনটার একটা ব্যাকআপ যেটা হয়েছে যে না ওই দেশগুলোতে ওনার একটা সাপোর্টিং শ্রেণী আছে, এইটা আমরা বলতে পারি। কিন্তু এটা দিয়ে যে আকাশ পাতাল কোন সাপোর্টিং রানিং গভর্নমেন্ট যারা আছেন, সরকারে যারা আছেন, তাদের সাপোর্টিং আর সাবেক সাপোর্টিং এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাট তারপরেও হয়তো তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলআইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।